হলো যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী আওয়ামী লীগ ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে নন না, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন, তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা ভাই। প্রথম কথা বলি যে এই স্টেটমেন্টটা আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে একটা গেম চেঞ্জিং স্টেটমেন্ট। কেননা আপনি 15 বছরের ইতিহাস জানেন এবং বিএনপির উপরে গত সরকারটি কতভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমরা যে প্রতিহিংসার রাজনীতিতে বিচরণ করি, তার চোখে এবং তার দৃষ্টিতে এই বক্তব্যটি মনে হয়েছে সম্পূর্ণই সহনশীলতার, অ্যাকোমোডেটিভ, এবং আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলি সেই ধারা। এবং উনি বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে। আমার কাছে আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট। কিন্তু আমি যদি রাজনীতিতে আমরা যেই রাজনীতি চাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা যেই কথাটি শিখতে পেরেছি বা বলতে চেষ্টা করছি, সেটা হচ্ছে নতুন রাজনীতি। খালেদ, আপনি জানেন সেই নতুন রাজনীতিতে কিন্তু প্রতিহিংসার জায়গা নাই, সেই নতুন রাজনীতিতে কিন্তু সহনশীলতার জায়গা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চোখে অনেকখানি উপরে উঠে গেলেন একজন জাতীয় নেতা হিসাবে, একটি দলের মহাসচিব হিসাবে, এবং যে করে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী, আপনি জানেন সেই রাজনৈতিক দলটি তাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করত, তার আন্দোলন করার ক্যাপাসিটি নাই বলতো, এমনকি ওবায়দুল কাদের বলেছিল তার বাসায় আশ্রয় নিবে, তারা তো পলায়নের কথা বলতেই চাইতো না। কাজে আমার মনে হয়েছে যে আমরা যে নতুন রাজনীতি চাচ্ছি, নতুন যে বন্দোবস্ত চাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এবং আমাদের অধিকার আদায় করার যে রাষ্ট্রভূমিটা আমরা চাই, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য অত্যন্ত সিগনিফিকেন্ট। আশা ভাই, আমার দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে যে আপনি বিএনপির পার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান আপনি পরিষ্কার করলেন বা ব্যাখ্যা করলেন, যেটি আসলে আপনার কথাই আমারও মনের কথা। কিন্তু আমি যদি একটু অন্য দিক থেকে দেখি, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রীর পদ হয়ে পড়লো শূন্য এবং সংসদ ভেঙে দেওয়া হলো। তারপরে প্রায় না 2 মাসের, আজকে 2 মাসের কাছাকাছি, হ্যাঁ 1-2 দিন কম, 2 মাসের কাছাকাছি সময় পরও একজন আওয়ামী লীগের প্রতিনিধিত্বশীল নেতাও বললেন না যে তারা আওয়ামী লীগ করবেন। মানে সজীবদের জয়ের কথাটা আলাদা, এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি তারা কি করবেন, তারা আদৌ কিছু করতে চান কিনা, দল হিসেবে তারা কি করবেন, সেগুলি তারা কিন্তু কেউ কিছু বলেন নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেইটা আপনাকে একটু আবার ভাবাই কিনা, 1। আর 2 হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে, এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন কিনা? প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু 15 বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছিলাম না। কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম। আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে, শেষ 3টি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল, সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল, তারা কেউ আওয়ামী লীগার না। মানে আওয়ামী লীগার বলতে আমরা যেটি বুঝি, যেটা একসময় জানতাম, রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি, যারা এসেছিলেন তারা আমরা ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড আওয়ামী লীগ। না তো না না, কিন্তু 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 সেই ফর্মুলাতে আশরাফ ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না? না, সেই ফর্মুলাতে তো বটেই, কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন, পলককে আওয়ামী লীগ বলবেন, আনিসুলকে আওয়ামী লীগ বলবেন, হাসান মাহমুদকে আওয়ামী লীগ বলবেন, সেটা তো আসলে একেবারে অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত, রাইট। এই জন্য মির্জা ফখরুল যে কথাটি বলছে সেটি হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি, তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি, মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন চাচ্ছেন, বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন। আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে
এই সরকারটির পথ চলা কঠিন হবে, কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে। তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। না আশা ভাই, আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগের তো এরকম অবস্থা কখনো ছিল না। আমি আমি এই জায়গা থেকে ওরা বলি, এই জায়গা থেকে পঁচাত্তরে জি পঁচাত্তরে যে ঘটনা ঘটেছিল, যে নির্মম ঘটনা ঘটেছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, আমার বিচারে কিন্তু 24 সালে আওয়ামী লীগের তার থেকে 100 গুণ বড় ঘটনা ঘটেছে। আমি ঢাকা শহরে থাকি, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। আওয়ামী লীগকে এইভাবে শিকড় থেকে উচ্ছেদ করা এবং শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাস্কর্য ভাঙা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস পুড়িয়ে দেওয়া অথবা নেতাদের বাসায় হামলা করা, এগুলো কোনোটাই 75-এ ঘটেনি। আওয়ামী লীগের রাজনীতির মরণ রচিত হয়েছে 2024 সালে। কাজেই আওয়ামী লীগ পরিচয় কিন্তু একটি অপরাধমূলক পরিচয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন। মির্জা ফখরুল কিন্তু অনেক উদারতার সাথে বলেছেন কথাটা, মাঠের পরিস্থিতি কিন্তু খালেদ তা না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব রাশেদ খান আপনার কাছে যেতে চাই। জনাব রাশেদ খান, এই গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না। আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয়ই আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে? সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে বলতে কি আপনারা বোঝাতে চাচ্ছেন যে আপনাদেরকে আসলে নেওয়া হয় নাই? কারণ যেহেতু আপনাদেরকে নেওয়া হয় নাই, আপনারা এটার কোনো পার্ট না, আপনাদের কথা কেউ শোনে না এবং আপনারা ইরেলেভেন্ট, এইটার কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, নাকি কি কারণে? জনাব রাশেদ আমাদেরকে একটু আলোকিত করবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই তার আগে যেটি বলতে চাই, যারা দর্শকবৃন্দ দেখছেন এবং আজকের অতিথি প্যানেলে আমার বড় ভাই আশরাফ ভাই, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটি হলো যে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের চেহারাটা বিপ্লবের মতনই হওয়া দরকার ছিল। এখানে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল, কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে। এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে। তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি সেটি কিন্তু বৃদ্ধি করা দরকার, এবং যাদের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এই সরকার কিন্তু ব্যর্থ হতে পারে। এবং এই বক্তব্য শুধুমাত্র নুরুল হক নূর একা দেননি, অনেকেই কিন্তু এই বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন এবং রাজনীতিতে অভিজ্ঞতা যে বক্তব্যটা দিয়েছেন সেটা। রাশেদ খান, জি আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল। আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এইজনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এইজনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি করছেন তারা তো অপশন না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হবে না তাদের, না তাই না? না, আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন, কারণ একজন ব্যক্তি তিনি 3টি মন্ত্রণালয় চালাচ্ছেন, 2টি চালাচ্ছেন, কেউ কেউ 4টি চালাচ্ছেন। একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয়। যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান, অন্যথায় কিন্তু দেখেন 2 মাস সবেমাত্র এখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। তো এজন্যই আমরা বলছি, কারণ এই সরকার যাতে রাষ্ট্র সংস্কারে সফল হয়, অন্যথায় এই 17 জন ব্যক্তির মাধ্যমে 18 মাস 2 বছর টেনে নেওয়া সেটি খুবই কঠিন হবে। তো সেই জায়গা থেকে সমালোচনা এইভাবে এসেছে যে বিপ্লবী সরকারের চেহারাটা আসলে বিপ্লবী যারা বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসানো দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো যেমন একজন বললেন যে ভারতে এইবার আমরা ইলিশ পাঠাবো না, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আরেকটি মন্ত্রণালয় তিনি ভারতে মানে আমি কিন্তু আওয়ামী লীগের সরি রাশেদ খান, রাশেদ আমি কিন্তু কঠিন বক্তব্য, জোরালো বক্তব্য আমরা শুনছি না। রাশেদ, সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না? সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না, 3 দিন পর ইলিশ পাঠাতে পারবে না? মানে সোমবার দিন আইসো বলতে হবে আজকে শনিবার? মানে একটা লোক ধরেন, মানে সরকার কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো?
মানে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা না, আপনারা সরকারের তো মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে? মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত না, হয়। শুধু একটি জি জি বলেন, সরি রাশেদ আপনি বলেন। দেখেন, শুধু একটি বিষয় না, বিষয়টা হলো দেখেন, এই যে এতদিন হয়ে গেল, হুম, এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাই কমান্ড বলেন, শেখ পরিবারের বলেন, এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কোথায়? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, এই যে রাঘব বোলরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনীর হাতে 626 জন তারা আহ নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই তালিকা আমরা বারবার বলছি, আশরাফ ভাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, অন্যরা বলছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। বরং প্রতিদিন খবর আসছে যে অমুক পালিয়ে গেল, তমক পালিয়ে গেল, হুম। সীমান্ত দিয়ে এত টাকায় পালিয়ে গেল। অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে। সেই কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছু বিপ্লবী হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ধীর গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে মূলত বলা হয়েছে, যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে দলগুলোর সহযোগিতা নেন। কিন্তু দেখেন যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না, এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। ওকে। এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে। কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি, আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় সেটি রাশেদ আমরা খান, জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, রাশেদ খান, আমরাও করছি, অন্যরাও করছে। রাশেদ খান আমি আবার তবে আসবো। আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে, দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো, সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ প্রথম কথা হচ্ছে যে রাশেদ, আমার পাঠটা শুনে, চক্রান্ত করে গিয়েছি, আমার পাঠ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল, কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই। আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না। তবে আসবো আমি আপনার কাছে। আপনি কি এর দিলেন বলতে চান এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম, নাকি আপনারা আসলে? বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা। এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো যখন সহযোগিতা চাওয়া হচ্ছে, আমরা কেন সহযোগিতা করব না? কারণ আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক। তা আমরা তো এইভাবে রাজপথে থেকে মিছিল মিটিং করে বা তারা যাতে রাষ্ট্র সংস্কার করতে পারে, আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। একই সাথে সমালোচনা না করলে তো আসলে একটি যেই হোক না কেন কর্তৃত্ববাদী হয়ে যায়, সে মনে করে তার সিদ্ধান্ত সঠিক। ডক্টর ইউনূস স্যার কিন্তু নিজেই বলেছেন যে আমাদের ভুলগুলো আপনারা সমালোচনা করবেন, যে কারণে কিন্তু আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করি বা আমরা শুধরানোর সুযোগ সৃষ্টি করে দিই। আমরা একটু আবার জনাব আশরাফ কাছে, ধন্যবাদ রাশেদ, আমরা একটু জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই যে জনাব আশরাফ কাছে, আপনি কি আসলে মনে করেন যে এটা তো স্পষ্ট যে এই সরকার বলতে যদি আমরা বুঝি যে তারা 8ই আগস্ট এসছে, তার আগে যদি আমরা এটাকে সেনা সমর্থিত সরকার বলে, বর্তমান সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সরকার গঠনে এবং সরকার পরিচালনায় সাহায্য করতে, সেরকম যদি বুঝি, তাহলে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অন্য লোকরা যাতে নিরাপদে থাকতে পারেন সেটা দিয়ে কি তাদের একটা বড় ভূমিকা আছে? অর্থাৎ শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেওয়াটাই আসলে সেই সময় সবচেয়ে ভালো অপশন ছিল কিনা, এবং তাদের কাছে যারা আশ্রয় ছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় ছিল, তাদেরকে নাম প্রকাশ না করা বা তাদের কাউকে কাউকে ছেড়ে দেওয়া, পালাতে দেওয়া, সেটি একটি ভালো অপশন ছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি যেহেতু উঠলো সেহেতু আপনার কাছে একটু। দেখুন, আমি 5ই আগস্ট থেকে এই প্রশ্নটি তুলছি এবং আমি এখনো এর কোনো উত্তর পাইনি। প্রথম কথা হচ্ছে যে আমি বলছি যে 5ই আগস্ট থেকে পরবর্তী 72 ঘন্টা বাংলাদেশ কিভাবে চলেছে, যেটা প্রফেসর ইউনূসের সরকার শপথ নেওয়ার আগে সিদ্ধান্তগুলো কে নিয়েছে, কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, আমরা যদি আগামীতে নিশ্চয়ই জানতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে ফ্যাসিজম বা গণহত্যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কি করে দেশ ছেড়ে গেলেন
এই প্রশ্নের উত্তর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু কোনো এক সময় পরিষ্কার করে বলতে হবে। উনি কি নিজেই সিদ্ধান্ত নিলেন, নাকি এটা কোনো সমঝোতার ভিত্তিতে? এই সমঝোতায় কি অন্য কোনো পক্ষ ছিল? এই প্রশ্নগুলো আমরা জানতে চাই। তার চেয়ে শকিং হচ্ছে উনি নিজেই বললেন যে সেনা ছাউনিতে 632 জন ছিল। পরে আমরা একজনকে খুঁজে পাইনি, হয়তো 6-7 জনকে বাইরে ধরা হয়েছে, কিন্তু তাদের একটি তালিকা আমাদের দরকার। কেননা আপনি যেরকম শাসনটি আমরা দেখেছি, ফ্যাসিজম অথবা গণহত্যা অথবা যেভাবে স্বৈরাচারী আচরণ দেখেছি, মানুষ কিন্তু শান্তি পাবে না যদি তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন। ধরেন, খুব শকিং হচ্ছে, সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে আপনি সুনামগঞ্জের গ্রামে থেকে গ্রেফতার করলেন, কিন্তু শেখ পরিবারের কাউকে এখন আপনি গ্রেফতার করতে পারেননি। প্রধান অভিযুক্ত ব্যক্তিবর্গ ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তিকে আমরা কিন্তু প্রতিবেশী দেশে চলে গেছেন বলে শুনছি। গতকালকে শুনলাম উনি একটি ইকো পার্কে ঘোরাঘুরি করছেন। তার মানে হচ্ছে যে গণহত্যার রেশ কিন্তু এখনো 2 মাস পুরোয়নি। আপনি যদি এখনই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে কোনো সমঝোতার ভিত্তিতে অথবা আপনার একক সিদ্ধান্তে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্তে আপনি যদি পার করে দিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছে যে এটি অবশ্যই একটি অপশন ছিল। কারণ গণভবনে শেখ হাসিনা থাকলে তার হয়তো ওই দিন, আমি তো গণভবনে গিয়েছিলাম বিকালের দিকে, আমার মনে হয়েছে তার হয়তো নির্ঘাত মৃত্যু হতো। এটি সেনাবাহিনী হয়তো বুঝতে পেরেছিল না, কিন্তু আশা ভাই, আপনার কাছে এটিও মনে হয় না যে তিনি যদি চাইতেন, তার যে এসএসএফ বাহিনী ছিল, তার যে অন্য বাহিনী ছিল, তিনি চাইলে আসলে গোলাগুলি করে আরো অনেক মানুষ মেরে সেখানে উনি নিরাপদে থাকতে পারতেন বা আর একটু ভালোভাবে এক্সিট নিতে পারতেন, যেটা তিনি চান নাই? এরকম কি মনে হয়? কেউ কেউ তো এরকম বলতে চেষ্টা করছেন। আমার মনে হয়, আপনার সাথে আমি একমত। আমার মনে হয় 4 তারিখেও আমি বলেছিলাম উনি হয়তো আরো 7 দিন থাকতে চাইবেন। কারণ আমরা শেখ হাসিনাকে যেভাবে চিনি, যতটা অ্যাডামেন্ট মনে হয়, উনি হয়তো, যেহেতু তার বাহিনী রয়েছে, প্রহরীরা রয়েছে, গোলাবারুদ রয়েছে, আমার মনে হয়েছিল উনি প্রথম কথা গণ অভ্যুত্থান হয়ে যাক বা ক্ষমতাচ্যুত উনি হয়ে যান, আমি কখনোই ভাবিনি উনি দেশ ছেড়ে পালাবেন। আমার মনে হয়েছিল উনি শেখের বেটি হিসাবে যেমনটি নিজেকে উপস্থাপন করতেন, উনি দেশের ভেতরেই অবস্থান করবেন। কিন্তু আমার মনে হয়েছিল আরো 7-10 দিন উনি এই আক্রমণ অব্যাহত রাখবেন এবং আরো হয়তো 1000, 2-1, 5-1 মানুষ মারা যাবে। যে আমার মনে হয় যে জনাব আশরাফ কায়সার, এখানে আসলে সেনা প্রধানের বা সেনাবাহিনীর আমাদের সৈনিকদের একটু প্রশংসা করতে হয়। তারা হয়তো রাজি হন নাই এই জিনিসগুলি করতে, যেহেতু তাদের আন্ডার আমি কমান্ডে। আপনাকে পরিষ্কার বলি, আমার যতটুকু তথ্য রয়েছে, এটা সৈনিকদের ভূমিকা। কারণ দেখুন, আপনার মাঠে কিন্তু সৈনিকরা ছিল, তারা দেখেছে তারা কাকে গুলি করছে। আপনি যদি শ্রেণীগত ভাবেও দেখেন, কারণ একজন সৈনিক কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা কিন্তু বন্দুক ঘুরিয়েছে। আমি জেনারেলদের সম্পর্কে কিন্তু আমি খুব উচ্চ মুখ হতে পারছি না, কেননা আমরা 15 বছরে জেনারেলদের সহযোগিতা দেখেছি, পদ পদবি দেখেছি, লোভ লালসা দেখেছি, তাদের বেনিফিশিয়ারি হওয়ার অবস্থা দেখেছি। কাজেই ওয়াকারুজ্জামান এক ধরনের প্রশংসা তো আমাদের থেকে পান যে উনি একটা রক্তপাতহীন সমাধানের দিকে গেছেন। কিন্তু এটিও তো সত্যি যে উনি তার আত্মীয় এবং তাকে উনি নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাকেই না, তার পরিষদ বর্গকেও উনি ভারতে হয়তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। যদি এটা তিনি না করতেন, আরো সাংঘাতিক রক্তপাতের মধ্যে দিয়ে যেতে হতো না? এক ধরনের গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা ছিল না? কারণ অবশ্যই যেতে হতো, এবং আপনি ঢাকার রাজপথে অনেক দেহ পড়ে থাকতে দেখতেন, মৃতদেহ পড়ে থাকতে দেখতেন। আমাদের কারোরই মনে হয়নি ওটি খুব ভালো অপশন ছিল। কিন্তু যেই জায়গাটিতে আমি থামতে চাই সেটি হচ্ছে, আপনি যদি দৃষ্টান্তমূলক বিচার না করতে পারেন প্রতিটি হত্যার, তাহলে কিন্তু এই যাদের স্বজন হারিয়েছে তারা কিন্তু শান্তি পাবে না। যেমন মির্জা ফখরুলের আগের বক্তব্যের ব্যাপারে আমি একটা কথা বলি, পৃথিবীর কোথাও ফ্যাসিজম অথবা স্বৈরাচারী শাসককে ঠিক 2-3 বছরের মধ্যে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় না। আপনি ইউরোপের দিকে তাকান, কেননা শাসনটির যেরকম টক্সিক হয়, আপনি অন্তত কিছুদিন তাকে দূরে না রাখলে তারও একটা রিয়েলাইজেশন হওয়া কিন্তু কঠিন। আশরাফ ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব রাশেদ খান, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যেহেতু কোনো এবারের সরকারে হোক, আগের সরকারে হোক, শেখ হাসিনা সরকারের সঙ্গে হোক, আপনারা নানা সময় নানা ধরনের কথা বলে গণ অধিকার পরিষদ, অর্থাৎ নূর এবং আপনি যেহেতু অনেকদিন একসাথে আছেন, আপনাদের থেকে কিছু কিছু লোক আবার আপনাদের সঙ্গী সাথীরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা আসলে বিভিন্নভাবে সরকারের সাথে, আমি শব্দটা একটু
বাজে, তারপরেও বলছি যে আতাত করতে চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে আবার তার সমালোচনা করেছেন। এবারও আসলে আপনারা আন্দোলনটা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা করছে তখন আপনারা সেটিকে সমর্থন দিয়েছেন, অনেকেই সমর্থন দিয়েছেন। এখন আবার যেহেতু আপনারা খুব বেশি পাত্তা পাচ্ছেন না, সেহেতু এখন আবার এই সরকারের সাংঘাতিক রকম সমালোচনা শুরু করেছেন। কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব মিটিংয়ে তাদের দুর্নীতির কথাও বলতে চাইছেন। এটা ঠিক হচ্ছে কিনা, মানে আপনাদের রাজনৈতিক গতিপথ কি আপনারা ঠিক করেছেন রোড মার্চের পাশাপাশি? সরি, আমার প্রশ্নটা একটু হার্শ মনে হলে আমাকে ক্ষমা করে দিন, এটা অনেকের প্রশ্ন আর কি, যে আপনারা কি আপনাদের রাজনৈতিক গতিপথ ঠিক করেছেন কিনা। দেখেন খালেদ ভাই, এই টকশোতে আশরাফ ভাই নিজেও কিন্তু সমালোচনা করছেন, এবং তার সাথে আমার কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে, আমি দেখেছি। শুধু সে না, আরো অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু সমালোচনা করছে। অর্থাৎ সমালোচনা কেন আসছে? কারণ ওই যে 626 জনের তালিকা আমরা পাচ্ছি না, আমরা বারবার বলার পরও আমরা রোড ম্যাপ পাচ্ছি না। আপনি বললেন যে আমরা বিভিন্ন সময় আঘাত করার চেষ্টা করেছি, পাত্তা না পেয়ে মূলত সমালোচক হয়েছি। বিষয়টা আসলে এরকম না, বরং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমাদেরকে বিভিন্ন ভাবে তাদের পকেটে নেওয়ার চেষ্টা করেছে। এই যে গত ইলেকশন, সেই কখনো ইলেকশনে কখনো তো আপনারা পকেটে ঢুকেছেন, মাধ্যমে কখনো মেজর কখনো তো জেনারেল পকেটে ইব্রাহিমের ঢুকেছেন, মাধ্যমে আমাদের নির্বাচনে নিতে ব্যাপকভাবে চেষ্টা করেছে, কখনো কিন্তু আমরা কখনো নির্বাচনে যাইনি। এবং নির্বাচনে যান সেক্ষেত্রে নাই, দেখেন মানে পকেটে আমাকে ঢুকছেন দুইবার মাঝে মাঝে। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডিজিএফআই আমার বাসা থেকে আমি যখন ইলেকশনে যেতে রাজি হয়নি। তো এই ঘটনাগুলো ঘটেছে। এবং যেটি আপনি বললেন যে এই সরকারের কাছে পাত্তা না পেয়ে আমরা সমালোচনা করছি, না, এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের সবার সরকার। আমরা যেমন ভাবে সরকারের সহযোগিতা করছি, একইভাবে সরকারের সমালোচনা তো করতে হবে, কারণ কেউ তো দৈত্য দানব না। এবং যদি আপনি কারোর সমালোচনা না করেন তাহলে তো সে কর্তৃত্ববাদী হয়ে যাবে। তিনি যে ভুল করছেন, এই ভুলগুলো তিনি বুঝতে পারবেন না। সেই জায়গা থেকে আমরা এই সরকারের সমালোচনা করছি এবং করব, একই সাথে তাদেরকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব। সরকার যে ভুলগুলো করছে, আমি তো আর সরকারে নাই, সুতরাং আমি সেগুলো নিয়ে কথা কেন বলবো না? রাশেদ খান, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি কি এরকম একটি মন্তব্য করেছেন যে হাসনাত, মানে সমন্বয়কদের মধ্যে হাসনাত, সার্জিস এরা টাকা খেয়েছে বা এরকম দুর্নীতি করেছে, এরকম কোনো মন্তব্য কি আপনি করেছেন? না, আমি এরকম কোনো মন্তব্য করিনি। যুগান্তরে যে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল ডিসি নিয়োগ বা বিভিন্ন নিয়োগ নিয়ে, সেখানে সমন্বয়ক পরিচয়ে একজন ব্যক্তি, তার নাম তানভীর, যেটি যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছিল, তার পরামর্শে মূলত বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাকে এখানে পাঠিয়েছে হাসনাত এবং সার্জিস। সেই নিউজটি আপনি আমার পেজে দেখতে পারেন, আমি শেয়ার দিয়েছি। সার্জিস আমাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি বলছেন যে এই নিউজটি তার চোখের সামনে আসেনি। আমি প্রশ্ন করেছিলাম, এবং সেটি সিজিএস এর প্রোগ্রামে, সেখানে আশরাফ ভাই নিজেও ছিল, যে সমন্বয়কদের নাম এরকম আসছে যাদেরকে কিছুদিন আগেই মানুষ আপনার এক ধরনের দেবতার মতন করে পূজা করলো, সম্মান করলো, আজকে সেই সমন্বয়কদের নাম যদি এই ধরনের নিয়োগের সাথে আসে, সেটি দুঃখজনক। আমরা মনে করি যে সমন্বয়কদের উচিত হবে এটির ব্যাখ্যা দেওয়া, বক্তব্য দেওয়া, প্রতিবাদ জানানো। এবং একই সাথে বলেছিলেন যদি নিউজটি মিথ্যা হয় তাহলে তানভীরের নামে মামলা করতে হবে। যে সাংবাদিক এই ধরনের বিভ্রান্তিকর নিউজ করেছে তার নামে মামলা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু কিছুই করা হয়নি। সেই জায়গা থেকে এক ধরনের বিভ্রান্তি তো ছড়িয়ে গেছে। তো আমি যেহেতু পলিটিক্স করি, সমাজের নানান ধরনের বিচ্যুতি, বিভ্রান্তি, সেগুলো নিয়ে অবশ্যই আমি কথা বলতে পারি। সমন্বয়করা তো ছাত্রলীগ না, যে ছাত্রলীগের আমলে ছাত্রলীগের সমালোচনা করা যায়নি আর এখন সমন্বয়কের বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারবো না। কোনো যদি দোষ আমার চোখের সামনে ধরা পড়ে, আপনি আমার সমালোচনা করবেন, আমি অন্যের সমালোচনা করব। এমনকি আপনারা দেখেন তাসনিম খলিল, তিনি পর্যন্ত লিখেছেন যে এখন তারা এখন আপনি যখন কথা বলেন তখন আর আপনি কথা শুনেন না, তাই না? এই সমালোচনা আরো অনেকে করছে। সুতরাং এই ক্ষেত্রে যদি তাদের সমস্যাগুলো সামনে আসে, আমি তো সমালোচনা করতেই পারি। আচ্ছা রাশেদ, আমি যেটা বলতে চাইতেছি যে সমালোচনা তো এক জিনিস, কিন্তু আপনি যেটি জানবেন সেটি নিয়ে তো আপনি সমালোচনা করবেন, কিন্তু কোনো জায়গায় কোনো একটি তথ্যের ভিত্তিতে বা কারো একটি কথার ভিত্তিতে আপনি যখন প্রথমেই সমালোচনাটা করেন তখন মনে হয় কি না যে আপনি তাকে শত্রু জ্ঞান করেন? আপনি যদি অল্প কথায় বলেন, আপনাদের কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কি, আমি প্রশ্নটা করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা কি আপনার শত্রু নাকি জাস্ট হিংসা করেন? আপনারা পারেন নাই, ওরা করে দেখেছে? আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছি। তাদের সাথে আমাদের প্রায় মিটিং হচ্ছে। যে লিয়াজু কমিটি, নাগরিক কমিটির যে জাতীয় নাগরিক কমিটি, তারাও আমাদের সাথে প্রায় বসছে এবং একসাথে কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে। এবং আমরা একে অপরের সহযোগী, এখানে হিংসার কিছু নাই। তারা সবাই আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, কেউ চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছিল, কেউ হয়তো একটা
পরিবারে চলতে আচ্ছা, গেলে অনেক মানে সময় আপনাদের মধ্যে অভিযোগ কোনো থাকে, ওরকম কিন্তু এই কোনো কিছু নাই? গণঅভ্যুত্থানে আসিফ বলেন, নাহিদ বলেন, আক্তার বলেন, আমি বলেন, নুরুল হক নূর বলেন, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করেছি। এবং এই গণঅভ্যুত্থানের পিছনের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। হ্যাঁ, রাইট। সেই ইতিহাস হয়তো একসময় কখনো যদি সামনে আনতে হয় সেটি আনা হবে। বাট এতটুকুই বলি, এই গণঅভ্যুত্থানে আসিফ, নাহিদ, নুরুল হক, আক্তার বা রাশেদ খান আমরা সবাই একসাথে কাজ করেছি। আমরা যেহেতু 18 সালে এই আন্দোলনের আপনাদেরকে নেতৃত্ব দিয়েছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমরা তাদেরকে বলেছি না, তোমাদের তারা সামনে একটি সময় এসেছে, তোমরা না, এই আন্দোলনকে কিভাবে আসলে জনগণের মুক্তির আন্দোলন হিসেবে কাজে লাগানো যায় সেই চেষ্টাটি করো। এবং ওকে। আমরাই কিন্তু সর্বপ্রথম, বিএনপি বলেন, আমার একটি বক্তব্য নিশ্চয়ই আপনি ভয়েস বাংলাতে শুনেছেন কিনা জানি না, আমি বলেছি যে এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপক অবদান আছে, যেটি কেউ জানে না। এই আন্দোলনে ইন্ডিয়াতে যিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আপনি বলেন সালাউদ্দিন আহমেদ দেশে আসার পরে কেন আচ্ছা, রাশেদ, নুরুল হক নূর এবং রাশেদ আপনাকে তার সাথে রাশেদ আপনাকে ইন্ডিয়ায় ছিলেন আর আমরা বাংলাদেশে। অর্থাৎ এই আন্দোলনে বিএনপি, গণ অধিকার পরিষদ তারা একসাথে কাজ করেছে। এই আন্দোলনে আপনার সমন্বয়কদের সাথে আমরা সমন্বয় করে একসাথে কিভাবে জনগণের মুক্তি লাভ করা যায় সেটির জন্য আমরা কাজ করেছি। তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, শত্রুতা নাই। আমরা তো 7 বছর ধরে, 6 বছর ধরে আমরা আমাদের দল সংগঠন গুছিয়েছি। আমাদের 64 জেলায় আমাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, আমাদের দলের নিবন্ধন রাশেদ, আমি বুঝতে পারছি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তারা তো আমাদের শত্রু হওয়ার কোনো সুযোগ নাই। তারা কাজ করছে রাষ্ট্র সংস্কারে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। তাদের সাথে আমাদের আলাপ আলোচনা, সংলাপ বলেন, বোঝাপড়া বলেন, সবকিছুই আছে। তারা আমার এমনকি এই যে উপদেষ্টাগণ, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা, সংলাপ। কিন্তু আমি তো বিরোধী দল, এখনো পর্যন্ত আমি তো সরকারে না। সুতরাং কারোর যদি ভুল ভ্রান্তি যারা সরকারে রয়েছে আমার চোখের সামনে পড়ে, অবশ্যই আমি তার সমালোচনা করতে পারি। আমি যখন সরকারে যাব, হয়তো বিরোধী দলে যারা থাকবে তারা আমার সমালোচনা করবে। এটাই তো পলিটিক্স, এটাই তো গণতন্ত্র। সুতরাং এই ক্ষেত্রে সমালোচনা করা মানে হিংসা করা, এটি আমি মনে করি না। আচ্ছা রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি যখন কথা বলেন তখন আপনি একটু শুনতে চেষ্টা করেন যে আমি আপনাকে মাঝখানে কি বলতে চেষ্টা করতেছি, কারণ আপনি আপনার কথাটা পুরোটা শেষ করবেন, মানে তাহলে একটু মানে কথোপকথন চালাইতে একটু সমস্যা হয় আর কি। হাউএভার, থ্যাংক ইউ সো মাচ। আপনি না ঠিক আছে, আপনি পরিষ্কার ব্যাখ্যা করেছেন। আমরা দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক, তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরাতে সরকারের উদ্যোগ চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? খুবই ইন্টারেস্টিং ব্যাপার। 50% দর্শক মনে করেন এই দাবি সঠিক, 50% দর্শক মনে করেন এই দাবি সঠিক নয়। 51,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের কতগুলি প্রশ্ন আশাফ ভাই আপনার কাছে ছিল, আমরা কতগুলি প্রশ্ন একসাথে করতে চাই। একটি প্রশ্ন হচ্ছে যে আশাফ ভাই, এই সরকার চেঞ্জ হয়েছে, মানে 15 বছর, যেটাকে আমরা আওয়ামী রেজিম বলছি, আমরা বলছি যে আওয়ামী লীগের একটা দুঃশাসন, আমরা বলছি আওয়ামী লীগের স্বৈরশাসন। সেই সময়ের মধ্যে থেকে আপনি সাংবাদিকতায় বেশ ছিলেন, সাংবাদিকতা বিশ্লেষণও করেন রাজনীতির পাশাপাশি। আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকতায় কি পরিবর্তন আপনি দেখতে পান? এটি হচ্ছে প্রথম প্রশ্ন, চট করে জানতে চাইব। প্রথমে বলি, যে পরিবর্তনটি ঘটেছে আমি খুব একটা সুখী না। সেই পরিবর্তনটি হচ্ছে যে অতীতে যাদের বন্দনা করা হতো এবং তাদের তুষ্ট করার চেষ্টা করা হতো, এবং যাদের আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম একটু তেলবাজি করতে, আমি কোনো গণমাধ্যমকে ওই ভূমিকায় অবতীর্ণ হতে দেখছি। মানে সাংবাদিকতার যে ক্লাসিক্যাল রোল, যে আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন, আপনি নিরপেক্ষ হবেন, নির্মোহ হবেন, এবং আপনি বিনা কারণে কাউকে তুষ্ট করবেন না, এটি একটি দেখছি। দ্বিতীয় যেটি দেখছি সেটি হচ্ছে বিগত শাসনের সমালোচনা করা এবং ফ্যাক্ট বেসড না এমন সব রিপোর্ট পরিবেশন করা এবং বিভিন্ন ব্যক্তিকে নিয়ে তার অনেক কিছু তুলে ধরা। দেখুন, আমরা মনে করি কোনো কোনো ব্যক্তির ব্যাপারে গণমাধ্যম 1%ও তুলতে পারছে না। তার অপরাধ, তার অপরাধী কর্মকাণ্ড, তার দুর্নীতি, তার স্বজনপ্রীতি এতটাই ডিপ। সংবাদপত্র বা গণমাধ্যম কিন্তু গত 15 বছরে তার সক্রিয়তা হারিয়েছিল এবং গণমাধ্যমের মূল কাজ থেকে বিচ্যুত হয়ে প্রশ্ন নয় প্রশংসা মাধ্যমে রূপান্তরিত হয়েছিল। এই পরিবর্তনটি দেখছি যে আমার মনে হয় গণমাধ্যমকে তার নিজের জায়গায় ফেরত আসতে হবে। সেটা হচ্ছে কারো প্রতি বিষোদ্গার না এবং কারো প্রতি প্রতিহিংসা না, কিন্তু অবজেক্টিভ ড্রিভেন জার্নালিজম, যে তথ্যভিত্তিক সমালোচনা, তথ্যভিত্তিক। আপনি জানেন আমি খুব পছন্দ করি অনুসন্ধানী সাংবাদিকতা। সেটি হতে পারে দুর্নীতির উপরে, সেটি হতে পারে টেক্সাস, এরকম একটি জায়গায় সংবাদপত্র আসুক। কিন্তু আশা ভাই, আপনার রিডিংটা কি যে গণমাধ্যম এরকম হইল কেন? গণমাধ্যম যেখানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কথা, সেখানে নিজেকে ক্ষমতার পার্টনার ভাবতে শুরু করলো কেন? এটা শেখ হাসিনার সময় আমি বুঝতে পারি যে তাদের বিভিন্ন রকম অভিযোগ, বিভিন্ন রকম মানে
দায় অন্যের কাছে দেওয়ার ছিল, যে আমাদের মালিকরা এটা চায়, আমাদেরকে এরকম করে বলে, আমাদেরকে সেরকম করে বলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন কি হয়েছে তাদের? এখন না, ওই ঘটনার ধারাবাহিকতা চলছে। ওই মালিকগুলোকে একবার মনে করেন, যারা লাইসেন্স নিয়েছিল দলীয় পরিচয়ে, যাদের অনেক ধরনের অপরাধ এবং অনিয়ম রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, তারা তখন শেখ হাসিনাকে, আর গত শাসনটির একটি ভয়ঙ্কর চরিত্র ছিল এক ব্যক্তির তোষণ। ওই ব্যক্তি চাইলে আপনি টিভির লাইসেন্স পান, ওই ব্যক্তি চাইলে আপনি নিউ ইয়র্কে 50 বার যেতে পারেন তার সাথে, ওই ব্যক্তি চাইলে পরদিন সকাল 10টায় পূর্বাচলে আপনার একটি প্লট হয়ে যায়। আমি গণমাধ্যমের কথা বলছি। কাজেই এটার ধারাবাহিকতা চলছে। এই মালিকরা, ওই সম্পাদকরা যারা পলাতক না, যারা তাদের দপ্তরে বসতে পেরেছেন গণপিটুনির মানে অনিশ্চয়তা এড়িয়ে, তারা কিন্তু ওইটার ধারাবাহিকতা পালন করছেন। আমি অনেকটা বলবো যে ওই অপরাধের এক ধরনের খেসারত দেওয়ার অথবা পুনরায় অপরাধ করার চেষ্টা করছেন। আরেকটা দেখুন গণমাধ্যম ভেতর থেকে ভেঙে পড়েছে। এটির একটি পুনর্গঠন দরকার। আপনি যে আমরা বাংলাদেশ পুনর্গঠনের কথা বলছি, গণমাধ্যমের পুনর্গঠন কিন্তু খুব জরুরি। গণমাধ্যম তার অবজেক্টিভ হারিয়েছে, সক্রিয়তা হারিয়েছে, পেশাদারিত্ব হারিয়েছে, এমনকি তার যে লেগে থাকা, লড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা থেকে দূরে সরে গেছে। আশরাফ ভাই, আমি যদি গণমাধ্যমের জায়গা থেকে একটু এই সরকারে আসি, যে এই সরকারকে দেখে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকারের জামায়াত ঘনিষ্ঠতা, এমনকি বিএনপির সাথে যে সরকারের ঘনিষ্ঠতা তার থেকে বেশি? আপনার মানে বিভিন্ন কি পয়েন্টে, বিশেষ করে ভিসি পদে এবং অন্যান্য জায়গায় আমরা কি আশরাফ ভাইয়ের সাথে সংযোগটা হারিয়ে ফেলেছি? আশরাফ ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা আশরাফ ভাইয়ের স্ক্রিনটাকে কালো দেখতে পাচ্ছি। আমরা যখন আশরাফ ভাই ফিরে আসবে, আই উড রিকোয়েস্ট আশিস টু টেল মি, দেন উইড গো। আমরা তার কাছে ওকে, আমরা রাশেদ খান আপনার কাছে জানতে চাইবো যে রাশেদ খান, এখন যে বিষয়গুলি আসলে সামাজিক গণমাধ্যমে বেশি আলোচিত হচ্ছে, তার মধ্যে রয়েছে যে ধরেন প্রত্যেকটা মানুষের অধিকার আসলে কিরকম হবে, যারা আসলে মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত না, নারীর প্রতি আসলে দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে যে যারা আসলে সাধারণভাবে আমরা যে স্বাভাবিকতা বা যেটাকে স্বাভাবিকতা বলি বা সংখ্যাগুরু বলি, সেরকম যারা না, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই ক্ষেত্রে আসলে গণ অধিকার পরিষদের অবস্থান কি? গণ অধিকার পরিষদ কি মনে করে? দেখেন, আমরা আমাদের ঘোষণাপত্র, যেটি আমরা আত্মপ্রকাশের সময় আমরা বলেছি যে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত চমৎকার থাকতে হবে। মানে নারীদের প্রতি কোনো ধরনের বৈষম্য থাকবে না, নারী পুরুষ সবার সমতার বিধান, নারীদের প্রতি সহানুভূতি, ভালোবাসা, মাতৃত্ব, যেটা একজন মায়ের প্রতি, বোনের প্রতি আমাদের ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কিন্তু নারীর প্রতি থাকতে হবে। এখানে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না, সেটা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করা আছে, যে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা। এবং আপনি যেটি বললেন যে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু, বর্তমান বাস্তবতায় আসলে এই শব্দটি অত্যন্ত অগ্রহণযোগ্য। এবং আমরা দেখেছি যে ডক্টর ইউনূস স্যার নিজেই বলেছেন যে আমরা সবাই বাংলাদেশি। এইখানে কেন কেউ সংখ্যা গুরু, কেউ সংখ্যা লঘু, এই বিষয়টি সামনে আসবে। তো আমরা এটির সাথে আসলে একমত যে এই বাংলাদেশে যে যে ধর্ম পালন করতে চায়, সে সেই ধর্ম পালন করছে বা করবে, সেই স্বাধীনতা রয়েছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আমি মনে করি না যে এখানে আসলে সংখ্যা গুরু, সংখ্যা লঘু, এই টার্মগুলো বা এই শব্দগুলো আসলে এখন ব্যবহার করা উচিত। আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ধর্ম আছে, আমরা সকলেই যে যার ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করব। এক্ষেত্রে কেউ কারোর ধর্ম পালনে, কেউ কারোর অনুষ্ঠান পালনে কোনো ধরনের বৈরিতা সৃষ্টি করবে না, বাধা সৃষ্টি করবে না। আমরা সবার স্বাধীনতার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা এখানে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হোক, আমরা সেটি চাই না। এটি গণ অধিকার পরিষদের পজিশন। রাশেদ খান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয় যে যেটিকে বলে হচ্ছে যে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক করার জন্য আপনারা কি কারো সাথে জোট করবেন, বিশেষ করে ইসলামী কোনো দলের সাথে বা ইসলামী কোনো জোটের সাথে, এরকমভাবে আপনারা চিন্তা করছেন না? মানে আপনারা যদিও বলছেন যে সবার অধিকার আপনারা সমানভাবে দেখবেন, তো সেই ক্ষেত্রে এটা কোনোভাবে সাংঘর্ষিক হবে কিনা, বা আপনারা মনে করেন কিনা যে এটা সাংঘর্ষিক হলেও হতে পারে? যদিও সব ইসলামিক দলই, আমি যতটা জানি যে সব ইসলামিক দলই সবার অধিকারের কথাই বলে। আপনাদের ব্যাপারটা কিরকম? আপনারা জোট করার ক্ষেত্রে বা দল, দেখেন বাংলাদেশে কিন্তু
জি বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় দল ছিল, যেহেতু এই মুহূর্তে তারা গণহত্যার দায়ে এক ধরনের রাজনীতি থেকে তারা দূরে রয়েছে। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আর চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করুক। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রশ্ন কিন্তু সামনে এসেছে, এবং সেই জায়গায় যেহেতু বিএনপি একটি বড় দল, জামাত ইসলাম একটি বড় দল, আরো কয়েকটি ইসলামিক দল রয়েছে, তারা বেশ বড় দল, সাংগঠনিক কাঠামো বেশ শক্তিশালী, এবং গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি। আমরা যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এই যে গণ অভ্যুত্থানের বীজ, এটি তো আমরাই বপন করেছিলাম। এবং 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি জেলে গেছেন, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক ভূমিকা রেখেছি। তো এখন যেহেতু রাজনীতির মাঠ নতুন ভাবে এক ধরনের সূচনা হয়েছে, বলা যায় যে এইখানে বিরোধী দল কে হবে সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে যেটি মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে আপনার বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং একটি শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকবে না। সে জায়গায় আমরা যতদূর শুনছি যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো তারা একটি জোট গঠন করবে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে যে কি করা যায়, কিন্তু চূড়ান্ত ফয়সালা এখনো পর্যন্ত হয়নি। তবে আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণা কিন্তু এখনকার না, এটি যে 31 দফা ছিল সেখানেই কিন্তু জাতীয় সরকারের কথা বলা হয়েছে। যেহেতু এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনে ছিলাম, একসাথে কাজ করেছি, সুতরাং আগামীতে সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা বিএনপির সাথে ইলেকশন করব, নাকি ইসলামিক দলগুলোর সাথে ইলেকশন করব, নাকি বাম দলগুলোর সাথে, নাকি আমরা এককভাবে 300 আসনে প্রার্থী দিব। তবে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা আগামীতে আমরা 300 আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রার্থী দিব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এই আলোচনা আছে 300 আসনে আপনারা প্রার্থী দিবেন, এই আলোচনা আপনাদের মধ্যে আছে। আমরা আশরাফ ভাইয়ের সাথে আবার কানেকশনটা আবার রিস্টোরড হয়েছে। আশরাফ ভাই, আপনি বলছিলেন যে এই সরকারের সাথে আসলে মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা, জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা, এইটা নিয়ে আসলে বিএনপি একটু শঙ্কায় আছে কিনা, অন্য ইসলামিক দলগুলো একটু শঙ্কায় আছে কিনা, এই ব্যাপারটা একটু আপনার কাছে একটু বলতে চাইছিলাম, বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা। প্রথমত বলি, আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রথম মিটিং এ জামাত ইসলামীর নাম 2 বার বলেছেন এবং হেফাজতের কথা বলেছেন, মামুনুল হক। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি, তার নেতা হচ্ছেন মির্জা ফখরুল, তার নাম কিন্তু উনি বলেননি। কিন্তু এটি যখন বললেন তখন থেকে আমরা বুঝতে শুরু করলাম যে সরকারের সাথে বা যারা সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যুক্ত ছিলেন, তাদের সাথে ইসলামী দলগুলোর একটি সখ্যতা তৈরি হয়েছে। সেটা ওয়াকারুজ্জামানের থেকেও শুরু হতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে অস্বাভাবিকভাবে ইসলামী দলগুলো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, আপার হ্যান্ড পাচ্ছে ইসলামী দলগুলো। তাদেরকে যখন কোনো সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর, ইসলামী দলের সংখ্যাধিক্য আমাকে খুব ভাবায়। আমার মনে হয় যে আমি যখন ভোটের রাজনীতি দেখি অথবা আমাদের সমাজের যে জনমত দেখি, সেইখানে তাদের যে অংশগ্রহণ অথবা আনুপাতিক হার, আর এই সরকারের মিটিং গুলোতে যে আনুপাতিক হার, সেটি আমার মনে হচ্ছে অস্বাভাবিক। এবং আপনার কথায় আমি পুরোপুরি একমত। বিএনপি কে বরং আমরা সেই জায়গাটি দেখছি না যে জায়গাটি বিএনপি রেশনালি পাওয়ার কথা একটা বড় দল হিসাবে এবং ভোটের রাজনীতিতে। এটি আমাকে একটু আশঙ্কিতও করে, কারণ হচ্ছে আমি কিন্তু শুধু সরকারের সাথে দেখছি না। আপনি যদি আমাদের সোসাইটিতে দেখেন, জামাতের আমির যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভারতীয় হাই কমিশনারের সাথে বলি অথবা অন্যান্য জায়গায়, তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন, বসুন্ধরা সাথে দেখা করছেন এবং হিন্দুদের সাথে দেখা করছেন, আমাদের সাংবাদিক নেতাদের সঙ্গে বসছেন। সাংবাদিক, আপনি জানেন 4 জন পলাতক সাংবাদিক যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সাথে বসেছেন এবং তাদের সাথে যেভাবে উনি কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছেন, আপনি ভাবতে পারেন জামাতের আমির ফ্লাইং কিস দিচ্ছে অডিয়েন্সের দিকে। কাজে আমরা শিক্ষাঙ্গনে থাকার সময় যে জামাত শিবিরকে দেখেছি, পরবর্তীতে যে জামাতকে দেখেছি, আমার কেন যেন মনে হচ্ছে তারা একটি কৌশল অবলম্বন করছেন এবং তাদের একটা শক্ত গ্রাউন্ড তৈরি হয়েছে এই সরকারের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে, এবং শিক্ষাঙ্গনগুলো তাদের অথবা প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার সেই পুরনো রাজনীতি ফেরত আনার একটি সুযোগ পেয়েছে।
না আশা ভাই, আপনার কাছে কি মনে হয় না, সেটা আমার মানে আপনার সঙ্গে এটি আলাপ আর কি, যে আপনার কাছে কি এটি মনে হয় না গত 15 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেভাবে চেতনাকে বিক্রি করেছে, যেভাবে আসলে উই আর দে করে তুলেছে, সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আছি বা আমি আওয়ামী লীগ নই এই পরিচয়টা দিতে গেলে অনেকের আসলে ইসলামিক দলগুলিরই শরণাপন্ন হইতে হয়, মানে আর তো কোনো উপায় নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা মানে বিএনপির তো আর আলাদা করে কোনো চেহারা নাই, বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই বিএনপি। তো সুতরাং আপনার যদি চেহারার কথা হয় তাহলে তো আসলে আওয়ামী লীগ এতটাই মানে মানে কেমন জানি একটা উইয়ার দে করেছে যে এখানে আসলে প্রতিবাদের ভাষাটাই ওইভাবে দাঁড়ায়। আমি আজকে অন্যদের কথা শুনে আমার কাছে এটি মনে হচ্ছিল যত না এটি একটি ইসলামিক বিপ্লব বা ইসলামিক ভাবধারায় বা শরিয়া মতো দেশকে পরিচালনা করার জন্য, তার চেয়ে অনেক বেশি একটি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। এবং আপনি খুব ভালো করে জানেন যে জান ও জবানের স্বাধীনতা চাই একটি কথা চালু হয়েছিল ইচ্ছা করেই, যাতে সেই চেতনার একটা এন্টিথিসিস দাঁড়ায়। আপনার একটু মতামত জানতে চাইবো যে এটা আসলে মানে একটা উইয়ার দে। আপনি একদম সঠিকভাবে বলেছেন। আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি করেছে, ঠিক নরেন্দ্র মোদী ভারতে যে রাজনীতিটি করে, চিফ ডিভাইডার। শেখ হাসিনা ওয়াজ দ্য চিফ ডিভাইডার ইন বাংলাদেশ। কেননা উনি তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে, ভোটহীন নির্বাচিত হতে গিয়ে উনি বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বানিয়েছেন। এবং সেইখানে আপনি দেখবেন যে বিএনপি তো অত্যাচারিত হয়েছে, কিন্তু জামাতের কিন্তু দৃষ্টান্তমূলক অত্যাচার হয়েছে। ধরেন আপনি মানবতা বিরোধী অপরাধের, আমি কিন্তু এই আন্দোলনের সাথে 92 সাল থেকে যুক্ত ছিলাম যে যুদ্ধাপরাধীদের বিচার করা যায় কিনা। কিন্তু আওয়ামী লীগ যে বিচারটি করলো, এবং তারপরে যখন আমরা দেখলাম ইসলামী ব্যাংক দখল করলো এবং রাবেতা দখল করলো এবং মানারাত দখল করলো, তখন কিন্তু কেউ প্রশ্ন করতেই পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল কি বিচার, নাকি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। আওয়ামী লীগের পতনের সাথে সাথে খালেদ আরো দুটি জিনিসের পতন তারা করে গেছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে শেখ মুজিব এবং ধর্মনিরপেক্ষতা। কারণ এগুলোর কবর রচনা করে গেছে। আপনি এখন মুক্তিযুদ্ধ বললে আপনার জন্য কিন্তু বিষোদ্গার করার লোকের কোনো অভাব নাই, কেননা মানুষ আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধটি দেখেছে, সেটা আসল মুক্তিযুদ্ধটি খুঁজে পায়নি। আওয়ামী লীগের বয়ানের ধর্মনিরপেক্ষতা দেখেছে, যেটির একটি সন্ত্রাসী চেহারা। আপনি যখন দেখেন যে কেউ যদি এখন দেখুন যেই দুর্নীতিটি হয়েছে, ধরেন $100 বিলিয়ন 15 বছরে তারা পাচার করেছে, এর পাশে এসে কেউ যদি বলে যে সে আসলে সৎ মানুষের শাসন দিবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবে, আপনি দেখবেন লাইন ধরে মানুষ তার পক্ষে যাবে। বিএনপির রাজনীতিটি তো আমরা চিনি এবং বিএনপির রাজনীতিটির পরিচয় আমাদের কাছে প্রকৃষ্ট, কিন্তু সৎ মানুষের শাসন, ন্যায়ের পক্ষে, জান ও জবান, এই যে শব্দগুলো আমাদের মার্কেটে ঘুরছে, এগুলো সাংঘাতিকভাবে ইসলামী দলগুলোকে সাহায্য করছে এবং জামাতকে সাহায্য করছে, এবং তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটবে। আপনাকে শুধু আমি মনে করিয়ে দিই একটি কথা, খেলাফতে মজলিসের সাথে 2006-এ আওয়ামী লীগ একটি চুক্তি করেছিল যে তারা পাওয়ারে গেলে শরিয়া আইন কায়েম করবে। ভাগ্যিস সেই নির্বাচনটি হয়নি, নালে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতেন ভোটের কারণে, নির্বাচনের কারণে শরিয়া আইন কায়েম করে ফেলতো বাংলাদেশে। তার মানে এই দলগুলোর নীতির যে কি করুণ অবস্থা, সেই জায়গায় অন্তত জামাতে ইসলামী বলতে পারে তাদের নীতির ধারাবাহিকতা আছে। সরকার থেকে তারা আশকারা পাচ্ছেন, সেনা প্রধান তাদেরকে আশকারা দিয়েছেন, এবং তার পরিণতি যা হতে পারে আমরা তাই দেখতে পাচ্ছি। আশা ভাই, আমার এই সিরিজের শেষ প্রশ্ন, আশা ভাই আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আবার অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে দেশকে দুর্বল করে নিজেদের শক্তিশালী করা, অর্থাৎ নিজেদের পকেট ভরা, দেশের পকেট কেটে সেইটা করেছে, যার বেনিফিশিয়ারি আমরা আসলে অনেকেই, আমাদের মধ্যে থেকে অনেকেই এই বেনিফিশিয়ারি, এবং এই বেনিফিশিয়ারি হয়েও আমরা আসলে কাউকে কোনো কিছু বলি নাই, কাউকে কোনো কিছু বলি নাই। এর একটা বড় কারণ হচ্ছে যে এই দুর্নীতির মজাটা আমরা পেয়েছি, এবং ফাইনালি গিয়ে আমরা জুলাই 15 তারিখে যখন আমাদের সন্তানেরা পথে মরতে শুরু করেছে, তখন আমরা আবার হঠাৎ করে এটি বলতে শুরু করেছি, এবং আমরাই এমন একটা ভাব যে এই দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি মনে করি সাংঘাতিকভাবে এটা সত্যি, এবং আওয়ামী লীগ 15 বছরে এমন একটি শাসন দাঁড় করিয়েছিল যে আপনার গায়ে যেন কাদা থাকে, আপনার গায়ে যেন দুর্নীতি থাকে, আপনি যেন মুখ উঁচু করে দাঁড়াতে না পারেন। এবং আমি বলে থাকি 15 বছরে 50 থেকে 60 লক্ষ মানুষ
আওয়ামী লীগের প্রত্যক্ষভাবে মদদে, তাদের লোভে, তাদের টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠেছে। দেখুন, আমরা এখন মোটা দাগে বেক্সিমকো, সামিট, বসুন্ধরা এগুলো বলতে পারি, কিন্তু আমি অনেক মানুষকে চিনি, আমার কমিউনিটির মানুষকে চিনি, আমার চেনা মানুষদেরকে চিনি, তারা কি করে আওয়ামী লীগ শাসনের বেনিফিশিয়ারি হয়েছিল, এবং তারা ভাবতে শুরু করেছিল কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং শেখ হাসিনা জীবিত থাকবে, এবং তার সাথে না থাকাটা হবে সময়ের অপচয়। আমাদের, আপনি যদি নীতি নৈতিকতার প্রশ্ন আপনি ধরেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ নৈতিকভাবে অত্যন্ত নিচু অবস্থায় চলে গেছিল, এবং আমরা যে যেখানে পেরেছি, সুযোগ পেয়েছি, তার সুযোগের অপব্যবহার করেছি, এরকমটি আমি কম দেখেছি। আপনি একবার খেয়াল করে দেখুন, যে 18 লক্ষ মানুষ নির্বাচন বাস্তবায়ন করে, তাদের মধ্যে কি একজনও ঘুরে দাঁড়িয়েছিল বলতে যে তিনটি নির্বাচন কিছুই হচ্ছে না? পাকিস্তান, যার কথা শুনলে আমাদের গা জ্বলে, সেখানেও কিন্তু 4টা লোক দাঁড়িয়ে বলেছিল যে নির্বাচনটি হচ্ছে না, আমরা ভুয়া রেজাল্ট দিচ্ছি এবং কাউকে কাউকে বিজয়ী করে আনছি। আপনি কি অপরাধীর তালিকায়, আপনি যদি 3টা নির্বাচনে 18 লক্ষ মানুষ দেখেন, 60 লক্ষ অপরাধী তো এখানেও রয়েছে। রাইট। কাজেই শেখ হাসিনা, তার ক্যাবিনেট, তার দল এর পাশাপাশি সমাজের ভেতরেও কিন্তু বেনিফিশিয়ারি ছিল, যারা ঘুরে দাঁড়িয়েছে সন্তান হত্যার পর রাজপথে নেমে। ধন্যবাদ আশরাফ ভাই। আমরা রাশেদ খান, আপনার কাছে জানতে চাইবো যে রাশেদ ভাই, আপনি কি মনে করেন যে আপনারা সাম্প্রতিক বিএনপির কর্মকাণ্ড, সেটাই আমি দেখছিলাম যে আপনারা সাম্প্রতিক বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অভিযোগ সামনে আনছেন, সেটি আপনি একটু কিছুটা ব্যাখ্যা দিয়েছিলেন যে বিএনপি তো আসলে রাষ্ট্র গঠন করবে, আপনারা একটা বিরোধী দলের জায়গায় থাকবেন বা একটা জোট করবেন বা 300 আসন দিয়ে, সেটা একটা এটাকে জানি কি বলে, মানে একটা বার্গেনিং চিপস আপনাদের জন্য হবে সেইটা, নাকি আপনারা বিএনপির সঙ্গে এখনো যুগপৎ আছেন 31 দফা, এবং আপনারা কারা আপনাদেরকে নেয় সেটি আপনারা দেখছেন, মানে ব্যাপারটা কিরকম, আপনাদের রাজনৈতিক লক্ষ্যটা একটু বুঝতে চাইছি, বিএনপির এত কঠিন সমালোচনা করছেন এই জন্য। না, বিএনপির সমালোচনা আমরা করিনি, কারণ বিএনপি তো ক্ষমতা গ্রহণ করেনি। এখন বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটি নিয়ে সংবাদপত্রে নিউজ হয়েছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল, তো সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা বলেছে যে আমরা এই চাঁদাবাজি, লুটপাট, এটি আমরা মেনে নিতে পারি না। এই চাঁদাবাজির রাজনীতির জন্য আসলে মানুষ জীবন দেয়নি বা শহীদ হয়নি। সুতরাং এটি আসলে বিএনপির দিকে কেন যাচ্ছে বা আপনি কেন ভাবছেন আমি জানি না। আমরা কখনোই বিএনপির সাথে, যেহেতু আমরা মিত্র বা একসাথে আন্দোলন করেছি, একসাথে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি, এবং এখনো পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু আমাদের রয়ে গেছে। আপনি গত 2 সপ্তাহ আগে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের লিয়াজু কমিটির সাথে আমাদের গণ অধিকার পরিষদের মিটিং হয়েছে, কিভাবে আসলে রাষ্ট্র সংস্কার করা যায়, কিভাবে ভূমিকা রাখা যায়, কিভাবে আগামীতে সরকার গঠন করা যায়, সেই প্রক্রিয়াটা কি হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করব, এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সুতরাং বিএনপির সাথে আমাদের সম্পর্ক আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে, এবং আমরা তো চাই যে আমরা যারা একসাথে আমরা আন্দোলন করেছি, ভূমিকা রেখেছি, আমরা একসাথে সরকার গঠন করি, সেই চাপা জনাব রাশেদ খান, বিএনপি একটা বড় দল। জনাব রাশেদ খান, বিএনপির মানে হাইকমান্ডের সাথে আপনাদের সর্বশেষ কবে কথা হয়েছে? হাইকমান্ড বলতে জনাব তারেক রহমান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত। জি, আচ্ছা আচ্ছা, না এটি আসলে আমি বলতে চাচ্ছি না, কারণ এটি আচ্ছা ঠিক আছে বলা আমার জন্য উচিত না। আমিও সেই সম্পর্ক ভালো, আমি এতটুকু বলতে পারি। সম্পর্ক ভালো, আমিও সেটা বুঝি না, ধরেন মানে বললে আমি জানি না, মানে এটা একটা সিক্রেটও হইতে পারে যে আমি ওদের সাথে কথা বলছি, না হয়েছে সেটা একটা সিক্রেট হইতে পারে। আচ্ছা, আমি পরের প্রশ্ন একটু, রাজনীতিতে অনেক সিক্রেট, আমি একটা পরের থাকবে, রাজনীতিতে অনেক সম্পর্ক, মানে এই কথা শোনার পর তো মনে হলো যে আপনার থেকে একটু সিক্রেট, আপনি তার সিক্রেট আমাদের বলবেন না, তাই না? রাজনীতিতে অনেক সিক্রেটটা কেবল একটু ভীতিকর, মানে আমরা তো, আমি রাজনীতি করি। আচ্ছা হ্যাঁ, আমি রাজনীতি করি, রাজনীতিতে অনেক সম্পর্ক থাকবে, আওয়ামী লীগের সম্পর্ক থাকবে, জামাতের আমিরের সম্পর্ক থাকবে, আওয়ামী লীগের, সুতরাং এখানে কোনো সমস্যা থাকার কথা না। আওয়ামী লীগের সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। আওয়ামী লীগের সম্পর্কে সমস্যা জানেন? আওয়ামী লীগের সাথে আমার কখনোই আপনি সম্পর্ক, আপনি সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমাকে দেখে আসছেন, আপনি চিরকালে আওয়ামী লীগের শত্রু, চিরকালে আওয়ামী লীগের শত্রু। আমার কখনোই সম্পর্ক ছিল না, আমি সবসময় আওয়ামী লীগকে ঘৃণা করি। কেন আপনি এরকম ঘৃণা করেন কেন? একটা দলকে আপনি ঘৃণা কেন করবেন রাশেদ? আপনি আওয়ামী লীগকে কেন ঘৃণা করবেন? আওয়ামী লীগকে কেন ঘৃণা চাই না? আওয়ামী লীগ ঘৃণা কেন করবেন? একটা দলকে ঘৃণা কেন করবেন? আপনি রাজনৈতিক নেতা, আপনি তো ওই দলের লোকজনকে আপনার দলে নিয়ে আসতে চাইবেন, ঘৃণা করাটা ঠিক হইতেছে? না, আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি, আমার সাথে আমার সাথে বিএনপির সাথে 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 সাথে আমার সাথে বিএনপি
না ঠিকই আছে? না, তারা যে গণহত্যা চালিয়েছে, না আপনি তো 18 তারা থেকে যেভাবে মানুষের উপর দমন আপনি পীড়ন তো করেছে, 18 থেকে ঘৃণা এই করেন। যে আপনি তো এখন তো 18 মানুষ, থেকে ঘৃণা জি, আপনি তো 18 থেকে ঘৃণা করেন। গণহত্যা চালাইছে তো 24-এ। হ্যাঁ, 18তে আমাকে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে না, একটা না 15 দিন রিমান্ডে আচ্ছা, রেখেছে, ও আমার ওই কারণে। মাকে না রাস্তায় সেটা ঠিক রাস্তায় আছে। কাঁদিয়েছে, ও সেই আমার কারণে, বিরুদ্ধে সেটা ঠিক আছে। মিথ্যা মামলা দিয়েছে, এখনো পর্যন্ত আমার নামে 14টি মামলা। না তো সে আমি ঠিক কেন আছে। আওয়ামী লীগকে পছন্দ করবো আপনি বলেন? না না আমাকে হাত বেঁধে চোখ বেঁধে না না রিমান্ডে যেভাবে নির্যাতন করেছে, না না প্রধানমন্ত্রী ঠিকই আছে, কটূক্তির মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিভাবে আছে, পছন্দ করি ঠিক বলেন? আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আমি এখন যে প্রশ্নটি আশরাফ কাশেম ভাই আপনাকে দিয়ে শুরু করছি, সেই প্রশ্ন দিয়ে আজকে শেষে এক লাইন আমি আসলে জনাব রাশেদ খানের কাছ থেকে শুনতে চাইবো, যে আমি আশরাফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম সংস্কার করছে। আমরা জানি 6টি কমিশন হয়েছে, কিন্তু সেই 6টি কমিশন আসলে কিভাবে কাজ করতেছে সেটি অবশ্য জানি না। কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে কি আরো অনেক বেশি সময় দিতে চান, নাকি দ্রুত একটা জাতীয় নির্বাচন চান, বা ডেটটা আপনার মাথায় ডেটটা কবে, যদি আমি এইভাবে বলি? দেখুন, কিছুদিন আগেও আমি অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার আচরণ, কর্মকাণ্ড, স্পিড, এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এটা একটু ঝুঁকিপূর্ণ যে হয়ে যাচ্ছে, যে এরকম একটি নির্লিপ্ত সরকারের একটি অংশ নির্লিপ্ত এবং অসার, এরকম একটি সরকারকে বেশিক্ষণ ক্ষমতায় রেখে আমরা আওয়ামী লীগের শক্তিমত্তা জানি। কাজে আমার কাছে একটু অনিশ্চয়তার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সরকারটি যদি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে তাদেরকে সাথে নিয়ে সংস্কারের কাজটি আগায়, তাহলে সংস্কার অনেক দ্রুত হবে। আপনি দেখুন, গত 3 সপ্তাহে যে কমিশনগুলো করা হয়েছে তাদের এখন পর্যন্ত সদস্য নির্বাচিত হয়নি। এখন বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদেরকে আবার ঠিকঠাক করা হবে। তার মানে আমরা যেভাবে সময় ক্ষেপণ করছি, যে আয়েশি ভঙ্গিতে করছি, আমার কাছে খুব বিসদৃশ মনে হচ্ছে। কাজে অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি রাজনৈতিক শক্তিগুলোর সাথে একসাথে কাজ করতে হবে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা, সেটি দুর্গাপূজা হোক, সেটি নববর্ষ হোক, সেটি এমনকি ডিসেম্বর মাস হোক। আমি এই সরকারকে মনে করি, আমি জানি আমি কিন্তু সংস্কারের পক্ষের, এবং বড় বড় কিছু সংস্কার কোনোদিন রাজনৈতিক দল করবে না, এটিও আমি জানি। সেটি এই সরকারকে করতে হবে, কিন্তু আপনি যেই পেশাদারি ভাবে করতে পারেন আমি এই সরকারের কাছে তা আশা করি, যার কিন্তু খুব একটা নজির আমি দেখতে পাচ্ছি না। কাজে আমি মনে করি যে আগামী 12 মাসের মধ্যে আপনি চাইলে একটি একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, এবং সেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ভোটার তৈরি করা, এরকম একটি জায়গায় এবং ভোটার তালিকা এবং সবাইকে অংশগ্রহণমূলক করা সম্ভব। আপনি 12 মাসের মধ্যে, অর্থাৎ আমি যদি ধরে নিই আজকে অক্টোবরের 3 তারিখ, আপনি আগামী বছরের অক্টোবরের বা সেপ্টেম্বর শেষ হওয়ার আগে আপনি চান যে একটি নির্বাচন হয়ে নতুন সরকার আসে? অক্টোবর থেকে ডিসেম্বর, কারণ আমাদের শীতের দিনে রাইট, নির্বাচন হয়, সেটা সুতরাং জানুয়ারি পর্যন্ত হতে পারে। ওকে, এর চেয়ে বেশি প্রলম্বিত করা ঠিক হবে না, কেননা মানে আমি অনিশ্চয়তাগুলো মানে দেখতে পাচ্ছি। আপনি, ধরেন তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পতিত শক্তি, হ্যাঁ, এদের শক্তিমত্তা কিন্তু এই সরকার কতটা আজ করতে পেরেছে আমি জানি না। মানে তার মানে আপনি 2025-এর মধ্যে আপনি নির্বাচন চান, ধরা যাক আমি 2025-এর চাই, ডিসেম্বরের মধ্যে। আমি চাই। আমার মনে হয় যে মানে আপনার এই চাওয়ার সাথে সেনাপ্রধানের চাওয়াও একটু অ্যালাইন্ড আছে। সেনাপ্রধানও এরকমটাই হয়তো রয়টার্সে বলতে চেয়েছেন। কেউ কেউ বলেছেন যে সেনাপ্রধান কেন এই কথা বলবেন, কিন্তু সেনাপ্রধানের জায়গা থেকে এই কথা বলেছেন। তো আপনার কাছে এই, যেহেতু 1 মিনিট আরেকটু সময় পাবো আপনার কাছে, 1 মিনিটে কি একটু জানতে পারি আশরাফ ভাই, আপনি কি মনে করেন যে 2025 সালের মধ্যে সরকারের প্রায়োরিটি লিস্টে কোন কোন জিনিসগুলি একদম উপরের দিকে থাকা দরকার? কারণ সব কাজ আসলে সরকার পারবে না, আমাদের অনেক আশা যে এই সংস্কার করা হোক, ওই সংস্কার করা হোক, কোন কোনগুলি একদম মাস্ট এটা করতে হবে বা দেখুন, মোটা দাগে আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। আপনাকে, আমরা বুঝতে পারছি প্রশাসন অকার্যকর এবং প্রতিদিন নাটক হচ্ছে, এমনকি যাকে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে ঘুষের অভিযোগ উঠেছে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে পুলিশের সংস্কার করতে হবে, কেননা পুলিশ যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, সেটি করতে হবে। বিচারালয় আপনি মোটামুটি দাঁড় করিয়েছেন, কিন্তু আপনাকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেখুন, দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সেটি কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া। আর যেটি করতে হবে, এই যে আমরা বলছি যে সংবিধানের কিছু কিছু ধারা যেটি পরবর্তীতে শেখ হাসিনা যুক্ত করেছেন, আমি কিন্তু পুনর্লিখনের পক্ষে না, কেননা পুনর্লিখন প্যান্ডোরার বক্স ওপেন করবে, এবং বাজারে যে ইসলামী শক্তিগুলোকে আমরা দেখছি তাদের মনের ভেতরে কিন্তু অনেক আশা এবং অনেক প্রত্যাশা আছে। ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি মোটা দাগে 5টি সংস্কার করে সংবিধানে একটি যুগোপযোগী সংবিধান করতে পারেন, তারপরে আপনি নির্বাচন দিয়ে দেন, পরবর্তী রাজনৈতিক শক্তি নির্ধারণ করবে আমাদের ভাগ্য কি।
আশা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব রাশেদ খান আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কত সময় দিতে চান, নির্বাচন কখন করতে চান এবং কি সংস্কারকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? আনফরচুনেটলি আমাদের মাত্রই 1 মিনিট সময় আছে। রাশেদ ভাই। আহ, জি, আমরা যেটা মনে করি যে সরকারের জন্য সময় প্রয়োজন আছে, সেটি 1 বছর নাকি 1.5 বছর নাকি 2 বছর, সেটি নিয়ে দলগুলোর সাথে এই সরকারের আলোচনা হওয়া দরকার। শনিবার থেকে আলোচনা শুরু হবে, সেখানে হয়তো এই বিষয়গুলো আসবে। আমি আমার দলের এই ধরনের নির্দেশনা নাই যে আমি বলে দিব যে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর। আমরা যেটা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমেই সেটি সিদ্ধান্ত হওয়া দরকার। তবে সেনাপ্রধান যেটি বলেছে সেটিকে অনেকে সাধুবাদ জানিয়েছে। আমরা মনে করি যে এই সরকারকে সময় দেওয়া দরকার, কারণ পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তিনি রাষ্ট্র সংস্কার করবেন কি করবেন না, সেটি কিন্তু মানুষের অনাস্থার জায়গাটা আছে। সেই জায়গায় এই সরকারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করতে চাই এবং পর্যাপ্ত সময় দিতে চাই। তবে সেই সময় অবশ্যই এমন না যে আপনি আরেকটি 1/11 মানে আপনি গঠন করবেন, রাইট, আপনি মানে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবেন, আপনি সেই আশা সময়ও ভাইয়ের আবার দেয়া যাবে না। আপনি আশা আলাপ ভাইয়ের মতো আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়। আপনি জি, আপনি আশা ভাইয়ের মতো 2025-এর শেষ বা ওরকম কোনো ডেট আপনাদের মধ্যে আলোচনাও হয়নি বা আপনারা এরকম বলতেও চান না, এটা 2037 হলেও আপনাদের অসুবিধা নাই? না না, সেটি তো আমি তো আগেই বলেছি যে আরেকটি 1/11 হোক, সেটিও কিন্তু আমরা 1/11 তো চাই 2 না। বছরে ছিল, তাদের 1/11 তো 2 যতটুকু বছরে সময় ছিল, প্রয়োজন তারা তো সব 1/11 তো সংস্কার করতে 1/11 তো পারবে না। 1/11 তো 2 গুরুত্বপূর্ণ বছরে যে ছিল। বিষয়গুলো রয়েছে, যেমন নির্বাচন কমিশন সংস্কার, আপনার আপনার প্রশাসনের সংস্কার, বা আপনার এরকম গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন নির্বাচনের জন্য, পুলিশের সংস্কার, আওয়ামী লীগের হত্যার বিচার, গ্রেপ্তার, এই বিষয়গুলো তারা করতে পারে। তারা যদি মনে করে যে না আমরা ক্ষমতায় থেকে আমরা সবকিছু সংস্কার করব রাশেদ, এবং তারপরে বিদায় নিব, তাহলে রাশেদ, কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটি আন্দোলন শুরু হবে। রাশেদ 1/11 সরকারের মতো চাই না বলতে কি, 1/11 সরকার তো 2 বছর ছিল, তো মানে আপনি 2 বছর চান না, 1 বছর 11 মাস চান? না, তারা তো আপনার 2 বছর ছিল, কিন্তু তারা থাকতে চেয়েছিল আরো অনেক দিন। মানে তাদেরকে তো আপনাকে আন্দোলন করে সরানো লেগেছে। আমি আন্দোলন সেটাই না না বলছি না যে এই মনে হয় না সরকারকে যদি আন্দোলন আবার করে জড়ানো আন্দোলন লাগছে, করে এটা সরাতে মনে হয় হয়, না। সেটি 3 কিন্তু মাস আগে ঠিক হবে ইলেকশন না। আমি দিছে। এই জন্যই বলছি যে আরেকটি 1/11 হোক, তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, সেই ধরনের খায়েশ তাদের মধ্যে থাকুক, সেটি কিন্তু ঠিক হবে না। আনলিমিটেড আপনাকে কোনো কিছু ভালো না। এই সরকারকে বলতে হবে যে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের এই সময় প্রয়োজন, আমাদের রাশেদ এই খান রোড আপনাকে ম্যাপ, আমাদের এই রাইট, প্ল্যান, পরিষ্কার কিন্তু আমরা পরিষ্কার। সেটি এখনো পাইনি। সে কারণেই হয়তো আলোচনা, যেহেতু সরকারের সমালোচনা হচ্ছে, সরকার বসতে চাচ্ছে না আমাদের সাথে, ওকে, আমরা বসি, এরপরেই আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি, আমরা সিদ্ধান্ত নিব। মানে আপনারা সিদ্ধান্ত নিতে ধন্যবাদ। হইলে তাদের সাথে আলাপ আলোচনাটা আগে করতে হবে, তাই না? মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই, ব্যাপারটা তো এরকম। না, আমরা তো তাদের সাথে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ওকে, একভাবে সিদ্ধান্ত নিয়ে মানে আমি যদি বলি যে আপনাকে চাওয়াটা আমি চাওয়াটা 1.5 চাওয়াটা বছর বুঝছে, টাইম দিলাম, 1 বছর চাওয়াটা দিলাম, বুঝছে, সেটি চাওয়াটা আসলে বুঝছে। ঠিক হবে না। তারা এক ধরনের ঠিক আছে, ভয় পেয়ে যাবে। ওকে, সুতরাং আমরা তাদের চাই ভয় দুই দেখেন না, পক্ষের মধ্যে তাদের ভয় আলোচনার দেখেন না। মাধ্যমে সময়টা রাইট নির্ধারণ হোক। রাইট, তাদের ভয় দেখেন না। জনাব রাশেদ খান আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।